গল্প বউ শাশুড়ির খুনসুটি। লেখায় ফাতেমা সোবাজ। অভিমানে মন খারাপ করে বসে আছে সাথী। মন খারাপের কারণ হলো তাহিয়ান খান মানে সাথীর শাশুড়ি মা। সাথীর চুড়ি অনেক পছন্দ, যার জন্য সাথীর মা মানে শাশুড়ি মা বাইরে ঘুরতে গেলে সাথীর জন্য প্রতিবার কিছু না আনলেও চুড়িটা টিকিয়ে আনে। এতে সাথী অনেক বেশি খুশি হয়, কিন্তু গতবারের মতো এবারও তাহিয়ান খান সাথীর জন্য চুড়ি আনতে ভুলে গেছেন তিনি। যার জন্য অভিমানে গাল ফুলিয়ে বসে আছে সাথী। ঠিক তখনই তাহিয়ান খান সাথীর কাছে এসে বলল, সরি রে, এবারও ভুলে গেছি চুড়ি আনতে, রাগ করিস না। এই দেখ তোর জন্য ফুচকা আর আইসক্রিম এনেছি, আয় খাবি। সাথী তাহিয়ান খানের কথা শুনে তার বাবা মানে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্য করে বলে উঠল, বাবা কাউকে বলে দাও, সে যেন আমার সাথে ভাব জমাতে না আসে। আমি তার কথায় একদম ভুলছি না হোক, বলেই একটা বেসকি কেটে অন্যদিকে ঘুরে বসল সাথী। তা দেখে তাহিয়ান খান হেসে ফেলল। হেসে বলে উঠল, কেউ যদি না খায় এগুলো তাহলে আমিও আজকে আর কিছু খাবো না হোক। বাবা তাকে বলে দাও আমার জন্য কারো না খেয়ে থাকতে হবে না। কেউ তো আর আমাকে নিজে মা ভাবে না যে আমি না খেলে কারো কিছু যাবে আসবে। তাহিয়ান খান কথাটা বলতেই সাথী বলে উঠল, সে নিজেও তো আমাকে নিজের মেয়ে ভাবে না যে কাছে এসে অভিমান ভাঙিয়ে একটু আদর করে খাওয়াবে। তাহিয়ান খান সাথীর কাছে গিয়ে কান টেনে ধরে বলল, হু বুঝেছি, এটা আমার হাতে খাওয়ার ধান্দা। বলেই কান ছেড়ে দিয়ে একটা ফুসকা সাথীর মুখে পুরে দিল। সাথীও তাহিয়ান খানকে একটা মুখে পুরে দিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি এত ভালো কেন বলো তো মা, আমার নিজের মাও তোমার মতো এত আদর করে না। তাহিয়ান খান হেসে বলে উঠল, তুই ভালো তাই, আর তুই তো আমার ছেলের বউ না মেয়ে। তখনই সবুজ এসে বলে উঠে, হুসব ভালোবাসা শুধু মেয়ের জন্য বরাদ্দ দেখছি, ছেলের প্রতি যেন কোনো ভালোবাসাই নেই। সবুজের কথা শুনে সাথী বলে উঠল, দেখেছ মা, তোমার ছেলে কি হিংসুটে, আমাকে আদর করলে তার হিংসে হয়। এই একদম আমাকে হিংসুটে বলবে না, মোটেও আমি হিংসুটে নই। 100 বার বলবো, 1000 বার বলবো, হিংসুটেকে হিংসুটে বলবো না তো কি বলবো। সাথীর কথা শুনে সবুজ বলে উঠল, দেখেছ মা, তোমার বৌমা কেমন পচা, খালি আমার সাথে ঝগড়া করে। এমন পচা মানুষকে তুমি কিনা এত আদর করো, ওর চেয়ে আমি অধিক ভালো আছি হোক। সবুজের কথা শুনে তাহিয়ান খান বলে উঠল, খবরদার আমার বৌমাকে একদম হিংসে করবি না, আর পচা বলবি না। তখন সবুজের বাবা এসে সবুজের পিঠে চাপড় দিয়ে বলল, বুঝলি রে বাপ, এদের মাঝে থাকলে কাবাবের হাড্ডি হতে হবে, ওর চেয়ে চল আমরা এখান থেকে সরে যাই। সবুজের বাবার কথা শুনে সবুজের মা বলে উঠল, কি বললে? কই কিছু বলিনি তো, বলেই সবুজকে টেনে ওখান থেকে নিয়ে গেল, কারণ সে জানে এখানে থাকলে নিশ্চিত তাদেরকে আস্ত রাখবে না। কারণ এদের দুজনের মাঝে যতই রাগ অভিমান হোক না কেন, দুজনের একজনকে কিছু বললে অপরজনও তার সাথে হাত মিলিয়ে পচাবে। সবুজ আর ওর বাবা চলে যেতেই তাহিয়ান খান আর সাথী অট্টহাসিতে ফেটে পড়ল। তাদের দুজনকে দেখে কেউ বলতেই পারবে যে তারা বউ শাশুড়ি। সাথী আর সবুজের বিয়েটা রিলেশন করে বিয়ের পর সবুজের মা সাথীকে মেনে নিতে না চাইলেও বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের দুজনের মাঝে এমন ভাব জমে গেছে যে কেউ দেখে বলবে তারা মা মেয়ে। অবশ্য মা মেয়ের সম্পর্কও বোধহয় এতটা ভালো হয় না, যতটা ভালো সম্পর্ক সাথী আর তাহিয়ান খানের মাঝে বিদ্যমান। অবশ্য এ নিয়ে তাহিয়ান খানকে সবার কাছ থেকে কম কথা শুনতে হয় না। সবার ভাষ্যমতে তাহিয়ান খান তার ছেলের বউকে একটু বেশিই লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছে। এত লাই দিলে মাথায় চড়ে বসবে। কিন্তু তাহিয়ান খান এসবে কান দেন না। কারণ তার ধারণা মতে ভালোবাসা দিয়েই ভালোবাসা পাওয়া যায়।
আর ছেলের বউকে বউ না ভেবে মেয়ের মতো আদর করে মা হতে পারলে তবেই না ছেলের বউ ও তার মেয়ে হয়ে থাকতে পারবে। সম্পর্কে মাঝে কোনো ফাটল ধরবে না। তাহিয়ান খানের ধারণা মতে কারো কাছ থেকে ভালো কিছু আশা করার আগে নিজে আগে ভালো কিছু করে দেখাতে হয়, তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। তাই অন্যর কথায় কান না দিয়ে তার ভাবনা মতেই চলতে পছন্দ করেন তিনি। তাই তো তার ফলস্বরূপ তাহিয়ান খান আর সাথীর মাঝে এমন একটা সম্পর্ক বিদ্যমান গড়ে উঠেছে, যে সম্পর্কে মাঝে কোনো খাদ নেই, আছে শুধু কানায় কানায় ভরা ভালোবাসা, আর ভালোবাসা থেকে কিছু অভিমান। তাই তো আজ তাহিয়ান খান ইচ্ছে করেই সাথীর জন্য চুড়ি আনেনি, কারণ দুদিন পরেই সাথীর জন্মদিন। বিয়ের পরে বাড়িতে সাথীর প্রথম জন্মদিন। তাহিয়ান খান ভেবেছে জন্মদিনের দিন সাথীকে সারপ্রাইজ দেবে। রোজ বিকেলের মতো আজও সাথী আর ওর শাশুড়ি মা ছাদের কর্নারের দোলনায় বসে দোল খাচ্ছে দুজন। সাথে আছে ধোয়া ওঠা কফি। সাথী এই বাড়িতে আসার পর থেকে রোজ বিকেলে সাথীকে নিয়ে দোলনায় দোল খেতে খেতে কফি বা চা না খেলে যেন তার দিনটাই অপূর্ণতা মনে হয়। কফি শেষ করে দুজন ছাদ থেকে নিচে নেমে কিচেনে চলে গেল রাতের খাবার তৈরি করতে। বাড়িতে কাজের লোক থাকার শর্তেও সাথীর আবদারে রান্নাটা বউ শাশুড়ি দুজন মিলেই করে। এতে দুজনের মাঝে তৃপ্তি খুঁজে পায়। তাহিয়ান খান তরকাচ্ছে আর সাথী সেটা রান্নার জন্য গুছিয়ে নিচ্ছে, তখনই তাহিয়ান খানের করা মৃদু চিৎকার ভেসে আসে সাথীর কানে। চিৎকার শুনে সাথী তাহিয়ান খানের কাছে দৌড়ে ছুটে আসে। এসে দেখে তাহিয়ান খানের হাতের আঙ্গুলের কিছু অংশ কেটে রক্ত বের হচ্ছে। তা দেখে সাথী কান্না করে ফেলে। ব্যস্ত হয়ে ফার্স্ট এইডস বক্সটা এনে রক্ত বন্ধ করার জন্য তাড়াতাড়ি তুলোর সাথে সেফলন লাগিয়ে কাটা স্থানে লাগিয়ে দেয় সাথী। সাথীর কান্না দেখে মনে হচ্ছে তাহিয়ান খানের নয়, আঙ্গুলটা সাথীর কেটে গেছে। তাহিয়ান খান সাথীর কান্না দেখে বলে উঠে, আরে কান্না করছিস কেন, এইটুকুই তো কেটেছে, এটা তো তেমন কিছু হয়নি যে কান্না করছিস। এমন ছাগলের মতো ভ্যাভ্যা করে কান্না করছিস, মনে হচ্ছে যে আমি মরে গেছি। মরার কথাটা শুনতেই সাথী আরো জোরে কান্না করে উঠে বলল, খবরদার, একদম মরার কথা বলবে না। তাহিয়ান খান হেসে বলল, আচ্ছা বলবো না, এবার তো কান্না থামা। সাথী কান্না থামিয়ে তাহিয়ান খানকে টেনে তুলে বলল, তুমি গিয়ে রেস্ট নাও মা, আমি সব সামলে নিব। সাথীর কথা শুনে তাহিয়ান খান বলে উঠল, এইটুকু কাটার জন্য কি কাউকে রেস্ট নিতে হয় নাকি? শর্ত আমি পারবো কাটতে। ডান হাত তো কাটেনি, সামান্য একটু বাম হাতের নখে কেটে গেছে। এটা কি কোনো সমস্যা নাকি? কিছু হবে না সর, আমি করতে পারবো। তাহিয়ান খানের কথা শুনে সাথী বলে উঠল, একদম পাকনামি করবে না, যাও গিয়ে রেস্ট নিবে। দেখ একা রুমে ভালো লাগবে না, ওর চেয়ে বরঞ্চ এখানেই থাকি না। ঠিক আছে থাকো, তবে খবরদার কোনো কাজে হাত দিবে না বলছি। আচ্ছা, যা দেব না। সাথী এক হাতে সবকিছু সামলাচ্ছে, রান্না করতে হাতে মুখে হলুদের গুঁড়ো মেখে নিচ্ছে। তা দেখে তাহিয়ান খান হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তাহিয়ান খানকে হাসতে দেখে সাথী বলে উঠে, এভাবে হাসছো কেন? তোকে দেখে। কেন, আমাকে কি নতুন দেখছো নাকি যে এভাবে হাসছো? না, রান্না করতে তোর যে হাল করেছিস সেটা দেখেই হাসছি। মানে কি হাল করেছি? আয়নায় গিয়ে একবার নিজের চেহারা একটু দেখ, তাহলেই বুঝতে পারবি। তাহিয়ান খানের কথা শুনে সাথী আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে দেখল মুখে কিছু কিছু জায়গায় হলুদের গুঁড়ো লেগে গেছে। তরকারিতে হলুদের গুঁড়ো দিতে হাতে লেগে গিয়েছিল, সে হাত নিজের অজান্তে কখন যে গালে ছুঁয়েছিল সাথীর তা নিজেরই খেয়াল নেই। এখন বুঝতে পারছে তার মা কেন তাকে দেখে হেসে কুটি কুটি হচ্ছিল।
সাথী আয়নায় নিজেকে দেখে ততক্ষণাৎ তাহিয়ান খানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, খুব মজা লাগছে তোমার তাই না? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলেই সাথী তার নিজের হলুদ লাগানো গালটা তাহিয়ান খানের গালে ঘষে দিল, আর সাথে সাথে তাহিয়ান খানের গালেও হলুদের ছাপ লেগে গেল। সাথীকে এমন করতে দেখে তাহিয়ান খান বলে উঠল, এটা কি হলো? ভালো হলো না কিন্তু। কেন, যাও এখন নিজেকে আয়নায় দেখে ইচ্ছে মতো হেসে নাও। বলেই একটা ভেস্কি কেটে আবার রান্নায় মনোযোগী হলো সাথী। রান্না শেষ করে টেবিলে খাবার গুছিয়ে ফ্রেশ হতে গেল সাথী। সাথী ফ্রেশ হয়ে এসে দেখে সবুজ আর ওর বাবা দুজন মিলে টিভি দেখছে। সাথী গিয়ে দুজনকেই খেতে ডেকে গেল, কিন্তু দুজনের খাবার টেবিলে আসার নাম গন্ধই নেই। দুজনে আপন মনে টিভি দেখেই চলছে। এদিকে সাথী বারবার ডাকছে খাবারটা খেয়ে যেতে। সেদিকে তাদের দুজনের যেন কোনো খেয়ালই নেই। তাই সাথী গিয়ে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিল। তা দেখে সবুজ চেঁচিয়ে বলল, এটা কি হলো? সবুজের কথা শুনে সাথী বলে উঠল, কি হলো আবার? খাবার খাওয়ার জন্য একটু ব্রেক হলো। সবুজ জানে এখন না খেতে গেলে কপালে দুঃখ আছে, তাই দেরি না করে খাওয়ার জন্য উঠে এলো। সবার খাওয়া দাওয়া শেষে সাথী প্লেটগুলো গুছিয়ে রাখল। রেখে রুমে এসে দেখে সবুজ বেডে আতশোয়া হয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে। সবুজ সাথীকে রুমে আসতে দেখে ফোনটা বেডে রেখে বেড থেকে নেমে সাথীকে ঝাপটে ধরল। তা দেখে সাথী ওর হাত দিয়ে সবুজের নাক টেনে দিয়ে বলল, কি ব্যাপার মহারাজ? আজ হঠাৎ এত রোমান্টিক হয়ে গেলেন যে? সেটা তোমার না জানলেও চলবে। তাই নাকি? হুম। তাহলে ছাড়ো আমায়। উহু। উহু কেন? ভালোবাসি। কাকে? পাশের বাসার মেয়েটাকে। সবুজের কথা শুনে সাথী রেগে গিয়ে বলে উঠল, কি বললে আরেকবার বলো। না মানে, কই কিছু বলিনি তো। মাই তো বললে পোষ্যের বাসার মেয়েটাকে ভালোবাসো। কথাটা বলেই সাথী নিকা কান্না করে বলে উঠল, তার মানে আমাকে এখন আর ভালোবাসো না? সাথীর কান্না দেখে সবুজ বলে উঠল, আরে আমি তো এমনি মজা করছিলাম, সরি। থাক আর বলতে হবে না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। পাশের বাসার মেয়েটাকে ভালোবাসো। দাঁড়াও, এখনই আমি মাকে বলে দেব। সরি বলছি তো। আর এমন মজা করব না, এবারের মতো মাফ করে দাও। সত্যি মজা করছিলে? হুম। মাফ করে দাও, তুমি যা বলবে তাই করব। কি করলে মাফ করবে বলো, তাই করব। সবুজের কথায় সাথী ভুরু জোড়া কচকে প্রশ্ন করল, সত্যি তো যা বলবো তাই করবে? হুম করব। ওকে। 100 বার কান ধরে উঠবোস করবে। আর সারা রাত তোমার বুকের উপর ঘুমাতে দিতে হবে। সাথীর কথা শুনে সবুজ বলে উঠল, এই না না, এটা আমি করতে পারবো না, তুমি যে ময়দার বস্তার মতো ভারী। তাহলে আমি তোমার ভারে আলু ভরতা হয়ে যাব। কথাগুলো বলেই সবুজ জিভে কামড় দিয়ে মনে মনে ভাবতে লাগলো, এই জায়গাটা আমি কি বলে ফেললাম। আজ কপালে দুঃখ আছে মনে হচ্ছে। সবুজের কথা শুনে সাথী রেগে গিয়ে বলে উঠল, কি বললে তুমি আমি ময়দার বস্তার মতো ভারী? সাথীর রাগ দেখে সবুজ বলে উঠল, আরে কি যে বলো না। তুমি ময়দার বস্তা হবে কেন? এটা আবার কখন বললাম? তুমি তো আমার কিউট বউ। সবুজের কথা শুনে সাথী আর দ্বিগুণ রেগে গিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি শুনতে পাইনি তোমার কথা?
আরে না, আমি এটা ভাবতে যাব কেন? তোমার যে খরগোশের মতো খাড়া খাড়া কান না শুনে যাবে কোথায়? সবুজের কথা শেষ হতে না হতেই সাথী রেগে সবুজের দিকে তাকিয়ে বলে উঠল, কি বললে আমার খরগোশের মতো খাড়া খাড়া কান? সবুজ জোরপূর্বক মুখে একটা হাসির রেখা টেনে ডোক গিলে বলে উঠল, থুক্কু ভুলে মুখ ফসকে বের হয়ে গেছে। তোমার কানগুলো তো এতটুকু কিউট। দাঁড়াও, আমি এখনই মাকে ডাকছি। মাকে যদি সবলে না দিয়েছি। সাথীর কথা শুনে সবুজ শুকনো ডোক গিলে বলে উঠল, এই নানালক্ষ্মী বউ, আমার মাকে কিছু বলো না। তুমি যা বলবে তার সব শর্তেই রাজি আমি। তবুও কিছু বলো না, না হলে মা আমাকে আর ব্যস্ত রাখবে না। বলেই সবুজ মনে মনে ভাবতে লাগলো, কি কপাল আমার, কিছু বললেই বউয়ের হুমকি মাকে বলে দিবে। মাটা আমার আর দখলদারি করে নিছেন উনি, সারাক্ষণ আমাকে পচানোর ধান্দায় থাকে। আমার কথা শুনে সাথী বলে উঠল, ওকে তাহলে কান ধরে উঠবোস শুরু করে দাও। না ধরলে হয় না। হয়তো। যাচ্ছি তাহলে মাকে বলতে। এই না না ধরছি। ইহা কিন্তু এক প্রকার পুরুষ নিরন্তন। ভাগ্যিস পুরুষ নিরন্তন কোনো আইন নাই। থাকলে আমার মতো অবলা পুরুষগুলো এই অত্যাচার থেকে বেঁচে যেত। ভেবেই বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো সবুজের। কয়েকবার কান ধরে উঠবোস করতেই সাথী বলে উঠল, থাক, আর কান ধরে উঠবোস করতে হবে না। মাফ করে দিলাম। আহা, বউয়ের মনে মনে হয় একটু মায়া হলো, যার ফলস্বরূপ কান ধরার হাত থেকে একটু বেঁচে গেলাম। নাও, এবার তুমি আমার মাথায় বিলি কেটে দিবে সারা রাত, আর আমি তোমার বুকে ঘুমাবো। সাথী সবুজের বুকে মাথায় সবুজের মনে হলো এই যেন এক অন্যরকম প্রশান্তি। সবুজ তখন ইচ্ছে করেই সাথীকে ওগুলো বলে রাগিয়ে দিয়েছিল, কারণ সবুজ জানে সাথী রেগে গেলে তার শাস্তি সর্বরূপ সারা রাত তার বুকে ঘুমাতে চাইবে আর তাকে মাথায় বিলি কেটে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে বলবে, যা সবুজের অনেক বেশি ভালো লাগে। ভালোবাসার মানুষটাকে বুকের মাঝে আগলে রাখতে পারা যেন অন্যরকম এক ভালো লাগার কাজ করে। তাই তো সবুজ মাঝে মাঝে সাথীকে এটা ওটা বলে রাগিয়ে দেয়। সকাল সকাল ঘুম ভাঙল সাথীর। ঘুম ভেঙে দেখে সবুজ তাকে তার বুকের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। দেখেই মুচকি হাসল সাথী, আর ভাবল এই মানুষটা না হলে যেন তার চলেই না। সবুজের বুকে থেকে নিজেকে কোনোরকম ছাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে নিল সাথী। ফ্রেশ হয়ে নামাজ পড়ে সবার জন্য সকালের নাস্তা বানানোর জন্য কিচেনে যেতেই দেখতে পায় তাহিয়ান খান চা বানাচ্ছে। তা দেখেই সাথী রেগে গিয়ে বলল, মা, আবার তুমি এখানে এসো, তোমার না হাত কেটে গেছে? সাথীর কথা শুনেই তাহিয়ান বলে উঠল, এই টুকা লিখতে হবে না, বুঝলি? এত আমাকে বুঝাতে হবে না, শরত আমি করে দিচ্ছি। বলেই তাহিয়ান খানকে সরিয়ে দিয়ে সাথী নিজেই চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে তাহিয়ান খান মুচকি হাসল। তাহিয়ান খানের কোনো মেয়ে নেই, একটা মাই ছেলে সবুজ। কিন্তু সাথী আসার পর থেকে তার যেন মনেই হয় না তার মেয়ে নেই। সাথী তার ভালোবাসা দিয়ে মেয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। কত সুন্দর করে তাকে শাসন করে আগলে রাখে, যা তাহিয়ান খানের খুব বেশিই ভালো লাগে।
তার নিজের মেয়ে থাকলেও হয়তো এতটা ভালোবাসতো না। তাহিয়ান খান এসব ভাবছে তখনই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ শুনে তাহিয়ান খান বলে উঠল, এত সকালে আবার কে আসলো? যা তো সাথী গিয়ে দেখত। তাহিয়ান খান এর কথা শুনে সাথী দরজাটা খুলতেই ওপাশের মানুষটা ধমকের ন্যায় বলে উঠল, এতক্ষণ লাগে দরজা খুলতে? এই মেয়ে জানো আমি কত সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি, পুরো 3 মিনিট হয়ে গেছে। এত সময় লাগে দরজা খুলতে? এত সময় দাঁড়িয়ে থেকে আমার পাটায় ব্যথা হয়ে গেছে। আজকালকার কাজের মেয়েদের যা ভাবসাব দেখে গা জ্বলে যায়। একটা কাজও ঠিক সময় মতো করতে পারে না। আবার দরজা খুলেই এমন থকমবার মতো দাঁড়িয়ে আছো কেন, সর এখান থেকে। বলেই সাথীকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে এই মহিলাটা ভিতরে ঢুকে পড়ল। মহিলাটার কথাগুলো যেন সাথীর মাথার উপর দিয়ে গেল সব। কি হচ্ছে তার সাথে যেন কিছুই বুঝতে পারছে না। একে তো মহিলাটাকে সাথী চেনে না, তারপর আবার এত তো কথা শোনালো সাথীকে। আবার তাকে কাজের মেয়ে বলে অপমান করতেও ছাড়ল না। মহিলাটার উপরে সাথীর ভীষণ রাগ হলো। তাহিয়ান খান কারো চেঁচামেচির শব্দ শুনে কিচেন থেকে বেরিয়ে এসে দেখে তার বড় বোন তারিন এসেছে। এতদিন পর বোনকে দেখে খুশিতে তাহিয়ান খান এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। মহিলাটাকে ভেতরে যেতে দেখে সাথীও দরজাটা লাগিয়ে ভেতরে এসে দেখে তার শাশুড়ি মা মহিলাটার সাথে হেসে হেসে কথা বলছে। সাথীকে আসতে দেখেই তারিন বলে উঠল, এই মেয়ে তুমি কি জানো না এই গরমের মাঝে বাসায় কেউ আসলে তাকে লেবুর ঠান্ডা শরবত দিতে হয়। তারিনের কথা শুনে তাহিয়ান খান সাথীর দিকে তাকিয়ে বলে উঠল, ও সাথী তুই তো চিনস না আপাকে। তোদের বিয়ের পর এই প্রথম আসলো এখানে। এটা আমার বড় বোন তারিন। ও তোর আন্টি হয়। যা তো মা আপার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়। শাশুড়ি মার কথা শুনে সাথী এক গ্লাস শরবত এনে দিল তারিনকে। তারিন শরবতের গ্লাসটা নিয়ে শরবতটা এক ডোক মুখে নিয়েই উগড়ে ফেলে দিয়ে বলে উঠল, ছি ছি, কি এটা কি শরবত বানিয়েছ, এটা কি কোনো মানুষ খায়? বলেই পুরো শরবতটা ফেলে দিয়ে তাহিয়ান খানের উদ্দেশ্য করে বলে উঠল, তাহিয়ে কেমন কাজের লোক রেখেছিস? সামান্য শরবত টুয়াকো বানাতে পারে না। কেন যে তুই শুধু শুধু টাকা নষ্ট করে এদেরকে রাখিস বুঝি না বাপু। বড় বোনের কথা শুনে তাহিয়ান খানের চোখ বড় বড় হয়ে গেল। কি বলছে কি তার বোন? বোনের কথা শুনে তাহিয়ান খান সাথীর দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সাথী। ততক্ষণাৎ টোকটা সরিয়ে নিয়ে তাহিয়ান খান বড় বোনের উদ্দেশ্য করে বলে উঠল, কি বলছিস কি তুই আপা? সাথীকে তুই কাজের মেয়ে বলছিস কেন? ও হলো সবুজের বউ। তাহিয়ানের কথা শুনে তারিন বলে উঠল, কি বলছিস এই মেয়ে কিনা সবুজের বউ? যার না আছে রূপ আর না আছে গুণ, কি দেখে তুই সবুজের সাথে এই মেয়েকে বিয়ে দিলি? একে দেখে তো সবুজের বউ বলে মনেই হয় না আমার। মনে হয় কাজের মেয়ে। কোথা থেকে ধরে এনে আমার এত সুন্দর ভাগ্নের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিস? আমি জানি তোর রুচি এমনি হবে। এই জন্যই তোকে বলেছিলাম আমার ননদের মেয়েকে সবুজের সাথে বিয়ে দিতে। রূপে গুণে মেয়েটা মাশাআল্লাহ, সব দিক দিয়েই সবুজের সাথে মানাতো। কিন্তু শুনলি না তো আমার কথা। এমন একটা মেয়েকে সবুজের ঘাড়ে চাপিয়ে ওর জীবনটাই নষ্ট করে দিলি। বড় বোনের কথা শুনে তাহিয়ান খান রেগে গিয়ে বলল,
আপা তুই কিন্তু একটু বেশি বলে ফেলছিস। সাথী অনেক ভদ্র আর ভালো মেয়ে। যা তোর ননদের মেয়ের থেকেও বেশি। একদিনের জন্য ঘুরতে এসেছিস ভালো কথা। ঘুরে যা, কিন্তু সাথীকে নিয়ে মাথা ঘামাস না। তারিনের এমন কথা শুনে সাথীর আর এক মুহূর্তও দাঁড়াতে ইচ্ছে হলো না। কাঁদতে কাঁদতে দৌড়ে রুমে চলে গেল। সাথীকে এভাবে চলে যেতে দেখে তাহিয়ান খানের অনেক খারাপ লাগলো। না জানি মেয়েটা কথাগুলোর জন্য কতটা কষ্ট পাচ্ছে। সাথী দেখতে খুব বেশি সুন্দর না হলেও অতটা খারাপ না দেখতে। তবুও যে তার বোন কেন সাথীকে পছন্দ করছে না ভেবে পাচ্ছে না তাহিজান খান। রুমে এসেই সাথী দরজাটা বন্ধ করে দিয়ে দরজায় ঠেস মেরে বসে থেকে কাঁদতে লাগলো। আর ভাবতে লাগলো সত্যি কি আমি সবুজের জীবনটা নষ্ট করে ফেললাম। ভেবেই সাথীর কান্নার বেগটা আরো বাড়তে লাগলো। কান্নার শব্দে সবুজের ঘুম ভেঙে গেল। চারপাশে চোখ বুলিয়ে কান্নার উৎসটা খুঁজতে লাগলো। খুঁজতে গিয়ে সবুজ দরজার দিকে তাকিয়ে দেখে সাথীর দুই হাঁটুর মাঝে মুখ গুজে দরজার সাথে ঠেস মেরে বসে আছে সাথী। সাথীকে এভাবে দেখে সবুজ তড়িঘড়ি করে খাট থেকে নিচে নামল। নেমে সাথীর কাছে গিয়ে জানতে চাইল, কি হয়েছে তোমার? এভাবে এখানেই বাসে আছো কেন? কাঁদছই বা কেন? সবুজের প্রশ্নে সাথী কি উড় দিবে বুঝতে পারছে না। না বুঝে সবুজের দিকে তাকিয়ে আছে সাথী। সাথীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সবুজ আবার প্রশ্ন করে উঠল, কি হয়েছে বলো আমাকে। সাথী তারিন আন্টির কথাটা লুকিয়ে বলে ফেলল। যে রুমে আসতে দরজার সাথে বাড়ি লেগেছিল তাই এখানে বসে পড়েছে। সাথীর কথা শুনে সবুজ সাথীকে কলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিল। দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি একটু রেস্ট নাও তাহলে। বলেই সবুজ ফ্রেশ হতে চলে গেল। সবুজ ফ্রেশ হয়ে রুমে এসে দেখে সাথী চোখ বন্ধ করে শুয়ে আছে। তা দেখে সবুজ সাথীকে ডেকে বলল, সাথী খাবে চলো, মা ডাকছে। সবুজের কথা শুনে সাথী চোখ মেলে তাকিয়ে বলে উঠল, তুমি গিয়ে খাও, আমার এখন খিদে নেই। আমি পরে খেয়ে নিব। না না চলো, এখনই সবাই একসাথে খাবো। তারপর আমি অফিস যাব। আমার ভালো লাগছে না, যাও না। আজকে তোমরা খেয়ে নাও। আমি পরে খেয়ে নিবি বললাম তো। সাথীর কথা শুনে সবুজ চিন্তিত হয়ে কাছে এসে কপালে হাত দিয়ে দেখল জ্বর এসছে কিনা। না জ্বর নেই, তাহলে খারাপ লাগছে কেন? সবুজ আবার প্রশ্ন করে উঠল, কি হয়েছে তোমার, কোথায় খারাপ লাগছে বলো আমাকে। এমনি ভালো লাগছে না, এত টেনশন করো না। আমি একদম ঠিক আছি। সাথীর কথা শুনে সবুজ হেসে বলে উঠল, মা মেয়ের মাঝে রাগ হয়েছে নাকি? না কিছু হয়নি তো। তাহলে খাবে না কেন? এমনি এখন ভালো লাগছে না তাই। তুমি যাও, খেয়ে নাও, তোমার লেট হয়ে যাচ্ছে। সাথীর কথা শুনে সবুজ আর কোনো প্রশ্ন করল না সাথীকে। কারণ সাথী যেহেতু তাকে বলতে চাইছে না, থাক না সেটা। না শুনতে চাওয়াই ভালো। কিন্তু সবুজের মন বলছে সাথীর কিছু হয়েছে। না হলে এত করে বলার পর ওপরে খাবে বলতো না।
ভাবতে ভাবতেই সবুজ খাবার টেবিলে এসে দেখে সবুজের তারিন আন্টি এসেছে। তাকে দেখেই সবুজ বলে উঠল, আরে আন্টি কেমন আছো? তুমি কখন এলে? এই তো সকালেই এলাম। ও শুনে সবুজ ভুরু জোড়া কুঁচকে বলে উঠল, তা হঠাৎ এত সকালে চলে এলে যে, তোমাদের বাড়ি কি কিছু হয়েছে? সবুজের কথা শুনে সবুজের আন্টি রেগে গিয়ে বলে উঠল, তোর কি মনে হয় আমি শুধু সবখানে জামালা করি আর জামালা করেই বাড়ি থেকে আসি? সবুজের আন্টির এমন ঝাঁঝালো কথা শুনে সবুজ বলে উঠল, না মানে আন্টি, তুমি তো বেশিরভাগ সময় তোমার বাড়িতে ঝগড়া করেই আসো, তাই জানতে চাইলাম এই আর কি। সবুজের কথা শুনে তারিন রেগে গিয়ে তাহিয়ান খানের উদ্দেশ্যে বলে উঠল, দেখ তাহি, তোর ছেলেটা কেমন জেরা করতে শিখে গেছে। বোনের এমন কথায় তাহিয়ান খান বলে উঠল, আহা আপা, ছাড়ো তো ওর কথা, ওর কথায় কিছু মনে করো না। বলেই সবুজের উদ্দেশ্য করে বলে উঠল, সবুজ, তুই খেতে এলি, তা সাথীকে দেখছি না যে? আসলে মা সাথীকে আমি ডেকেছিলাম, কিন্তু ও বলল ওর খিদে নেই, পরে খাবে। সবুজের কথা শুনে সবুজের মা মনে মনে ভাবতে লাগলো, সাথী নিশ্চয়ই তার বোনের এমন কথায় কষ্ট পেয়েছে। তাই হয়তো আসছে না। মা ছেলের কথার মাঝেই সবুজের আন্টি বলে উঠল, তোর বউয়ের তো দেখছি সেই ভাবারে। একটু কথা বলাতেই না খেয়ে থাকার অভিনয় শুরু করে দিয়েছে। সবুজ ওর আন্টির কথা শুনে বুঝে গেল তার আন্টি নিশ্চয়ই এমন কিছু বলেছে যার জন্য সাথী কষ্ট পেয়েছে। আর তার জন্যই তখন ওভাবে বসেছিল। আন্টির কথা শুনে সবুজ ওর মার দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকালো, যে কি হয়েছে? সবুজকে এভাবে তার দিকে তাকাতে দেখে সবুজের মা ইশারা করে বলল, তেমন কিছু না, এসব নিয়ে ভাবিস না, সাথীকে আমি সামলে নেব। সবুজ জানে তার মা সাথীকে ঠিক সামলে নিতে পারবে, তাই আর সে কিছু বলল না। প্লেটে কিছু খাবার বেড়ে নিয়ে তাহিয়ান খান খাবার প্লেটটা হাতে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তোরা সবাই খা, আমি আসি একটু। তাহিয়ান খান সবুজের রুমে গিয়ে দেখে সাথী চোখ বন্ধ করে শুয়ে আছে। চোখের কণা দিয়ে দাগ হয়ে আছে, মনে হচ্ছে একটু আগেই কান্না করেছে, যার জন্য পানি শুকিয়ে দাগ হয়ে গেছে। সাথীকে এভাবে দেখে নিজের কাছেই কেমন যেন খারাপ লাগছে তাহিয়ান খানের। বেডের পাশেই খাবার প্লেটটা রেখে সাথীর মাথায় হাত রাখতেই চোখ মেলে তাকালো সাথী। মন খারাপ করে আছিস? মন খারাপ করে থাকিস না মা, তোকে এভাবে দেখে আমার একদম ভালো লাগছে না। আমার বোনটা একটু ওরকমই, ওর কথায় রাগ করিস না, ও থাকবেই কয়েকটা দিন, ওর কথায় কান দিস না। আমি তো জানি তুই কেমন, লোকের কথায় কি যায় আসে বল। আমার বোনের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি, মাফ করে দে। তাহিয়ান খানের কথা শুনে সাথী বলে উঠল, এসব কি বলছো মা? তুমি এমনভাবে বলছো কেন? মেয়ের কাছে কি কেউ ক্ষমা চায় বলো? আয় খাবি, আমি তোকে নিজের হাতে খাওয়াবো, আয়। না মা, ভালো লাগছে না খেতে। ভালো লাগছে না বললি তো হবে না, তুই না খেলে আমিও কিন্তু খাবো না। বলেই সাথীর মুখের কাছে খাবার ধরল তাহিয়ান খান। সাথী জানে সে না খেলে সত্যি তার মা খাবে না, তাই সাথী বলল, ঠিক আছে দাও, খাবো বলেই। সাথী যখনই খাবারটা খেতে নিবে ঠিক তখনই সবুজের আন্টি তারিন রুমের মধ্যে ঢুকে পড়ে। দেখে তার বোন সাথীকেই খাওয়াচ্ছে।
তা দেখে তারিন নিজের বোনের উদ্দেশ্য বলে উঠে, তাহি তোর এত আদিক্ষেতা কেন রে? নিজে না খেয়ে উঠে এসে কিনা ওকে খাওয়াতে নিয়েছিস? তুই পারিসও বটে, বলেই মুখ বাঁকালো। বোনের কথা শুনে তাহিয়ান খান বলে উঠল, আপা আমি যদি তোর মতো হতাম তাহলে তোর সংসারের মতো আমার সংসারেও সারাক্ষণ ঝামেলা লেগেই থাকতো। ভাগ্যিস তা হয়নি বলেই আমার সংসারটা একটা সুখের স্বর্গ। তাহিয়ানের কথা শুনে তারিন রেগে গিয়ে বলল, তার মানে কি তুই বলতে চাচ্ছিস আমি ঝগড়াটে, সারাক্ষণ অশান্তি করি? বোন হয়ে এমনটা আমাকে বলতে পারলি বলেই তারিন নিকা কান্না জুড়ে দিল। দেখ আপা আমি তা বলিনি, কিন্তু তুই যেটাকে আদিক্ষেতা ভাবছিস ওটা আসলে তা নয়। ওটা ভালোবাসা। ভালোবেসে কারো জন্য কিছু করলে তা আদিক্ষেতা হয় না আপা। কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করার আগে নিজে আগে ভালোবাসা দিতে হয়, তবেই ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আর আমি সেটাই করছি আপা। হয়েছে আমাকে জ্ঞান দিতে আসিস না, আমি সব বুঝি। এই মেয়েটার জন্য কিনা নিজের বোনকে অপমান করছিস? তুই কেন শুধু শুধু এমনটা ভাবছিস আপা? বাদ দে এসব। খাওয়া কি শেষ হয়েছে তোর? তাহিয়ান খানের প্রশ্নের জবাব না দিয়েই রেগে রুম থেকে বের হয়ে গেল তারিন। এতক্ষণ সাথী দুবোনের কথা চুপ করে বসে শুনছিল, একটা কথাও বলেনি। তারিন চলে যেতেই সাথী বলে উঠল, মা আন্টিকে এভাবে না বললেও পারতে। যে যেটা বুঝতে চায় না তাকে এভাবেই বলতে হয়, বুঝলি? আর শোন, আপার কথায় এমন গোমরা মুখ করে থাকবি না। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছিস আপা কেমন। আসলে আপা একটু ওরকমই, কিছু মনে করিস না। নেহা কর, খেয়ে নে এখন, বলেই সাথীরকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। সবুজ খাওয়া শেষ করে রুমে এসে শাশুড়ি বৌমার এমনভাবে খাওয়ার দৃশ্য দেখে আনমনে হেসে উঠল। আর মনে মনে ভাবতে লাগলো, সারা জীবন যেন এভাবেই হাসি খুশি থাকতে পারে সবাই। সাথীকে রাগানোর জন্য সবুজ বলে উঠল, বাহ মা, ছেলেকে খাবার দিয়ে দায়িত্ব শেষ। সে খেলো কি না খেলো তার খেয়াল নেই। আর এদিকে ছেলের বউকে কত যত্ন সহকারে খাওয়াচ্ছ। এভাবে খাওয়ালে দেখবে তোমার বৌমা আজ তো একটা হাতি হয়ে যাবে। তা বলি কি একটু কম করে খাওয়াও, না হলে পরে পস্তাবে। বলেই একটা বাঁকা হাসি দিল সবুজ। সবুজের কথা শুনে সাথী বলে উঠল, দেখেছ মা, তোমার ছেলে আবার আমাকে হিংসে করছে। তোমার ছেলেকে বলে দাও হিংসে না করতে। আর আমি মোটেও হাতি হচ্ছি না। হচ্ছ নাকি তা তো দেখতেই পাচ্ছি। সাথী আর সবুজের কথা শুনে সবুজের মা বলে উঠে, সবুজ তুই আবার ওর পিছে লাগছিস। ওর পিছে না লেগে তাড়াতাড়ি অফিস যা, লেট হয়ে যাচ্ছে। তখন সাথী বলে উঠে, তোমার ছেলের তো আমাকে হিংসে না করলে তার পেটের ভাত হজম হয় না। সবুজ তখন সাথীর নাক টেনে বলে উঠল, জিনা মহারানী, মোটেও হিংসে করি না। আসি আমি, নিজেদের খেয়াল রেখো বলেই সবুজ অফিসে চলে গেল। রাত 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। সাথী ভেবেছে প্রতিবারের মতো এবারও সবুজ সবার আগে রাত 12টায় উইশ করবে। কিন্তু রাত 12টা বাজতেই সাথীর ধারণা মিথ্যা হয়ে গেল। সে উইশ করবে কি, সে তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। সবুজের সাথে সাথীর পরিচয় হওয়ার পর থেকে এই প্রথম সে তাকে রাত 12টায় উইশ করেনি। এতে করে সবুজের প্রতি সাথী খুব অভিমান হয়। তাহলে কি সবুজ তার জন্মদিনের কথা ভুলে গেছে? ভেবেই মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে শুয়ে আছে সাথী। ঘুম আসছে না ওর, তাই বারবার এপাশ ওপাশ করে ঘুরে শুয়ে পড়ছে। তখনই সবুজের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে সাথী এখনো ঘুমায়নি।
সবুজ ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 1টা বেজে গেছে। সাথীকে জেগে থাকতে দেখে সবুজ প্রশ্ন করল, কি ব্যাপার, এত রাত হয়ে গেছে এখনো না ঘুমিয়ে জেগে আছো যে? সবুজের প্রশ্নে সাথী ছোট করে উড় দিল, এমনি ঘুম আসছে না। ওহ আচ্ছা, চেষ্টা করো তাহলে ঘুম আসবে, বলেই পাশ ফিরিয়ে মুচকি হাসল সবুজ। কারণ সবুজ জানে সাথী কেন না ঘুমিয়ে জেগে আছে। সবুজকে পাশ ফিরিয়ে শুয়ে ঘুমাতে দেখে সাথীর আরো বেশি অভিমান হলো। কারণ সে ভেবেছিল সবুজ হয়তো ঘুমিয়ে গেছে তাই তাকে উইশ করতে পারেনি। কিন্তু না, সে জেগেও তো উইশ করল না। তাহলে সত্যি সবুজ ভুলে গেছে তার জন্মদিনের কথা। ভেবেই সাথীর মন খারাপটা যেন আরো দ্বিগুণ হয়ে গেল। মন খারাপ করে সাথী ঘুমিয়ে পড়ে। সাথী সকালে ঘুম থেকে উঠে দেখে সবুজ তার পাশে নেই। তার মানে সবুজ তার আগেই ঘুম থেকে উঠে পড়েছে। তাই নিজেও উঠে ফ্রেশ হয়ে নেয়, নিয়ে কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানায়। এর মাঝে সবুজের সাথে সাথীর একবার দেখা হয়েছিল, কিন্তু তবুও তাকে উইশ করেনি। অপরদিকে সাথীর শাশুড়ি মাও আজকে কেন যেন তাকে পাত্তাই দিচ্ছে না। সেও তার বোনের সাথে গল্প গুজব করতে ব্যস্ত। সব মিলিয়ে সাথীর আজ দিনটা খুব খারাপ মনে হচ্ছে। এতটা খারাপ আগে কখনো মনে হয়নি। সাথীর খুব কান্না পাচ্ছে, কেন যেন কিছুই ভালো লাগছে না তার। এভাবেই মন খারাপ করে সারাটা দিন পার করল সাথী। বিকেলের দিকে তাহিয়ান খান এসে সাথীকে বলল, চল তো পাশের ফ্ল্যাটটা একটু ঘুরে আসি। সাথীর মন খারাপ থাকায় সাথীর যেতে একদম ইচ্ছে করছিল না। আবার নাও করতে পারছিল না এই ভেবে যে যদি মা মন খারাপ করে না গেলে। তাই ইচ্ছে না থাকার সত্ত্বেও সাথী বলে উঠল, ঠিক আছে চলো যাই। সাথী, তাহিয়ান খান আর তার বোন তারিন তিনজন মিলে পাশের ফ্ল্যাটের ঘরতে গেল। যাওয়ার আগে তাহিয়ান খান তার বোনকে কড়া করে বলে নিল, ওখানে গিয়ে যেন উল্টা পাল্টা না বকে। তাহিয়ানের কথায় তার বোনও সায় দিয়ে বলল যে সে কিছু বলবে না। তিন মিলে পাশের ফ্ল্যাটে গিয়ে সবার সাথে আড্ডা দিল। এতে করে সাথীর সারাদিনের চেয়ে একটু হলেও ভালো লাগা কাজ করল। আড্ডা দিতে দিতে প্রায় সন্ধে পেরিয়ে গেছে দেখে তাহিয়ান খান বলে উঠল, সন্ধে পেরিয়ে গেছে, চল আজকে বাড়ি ফিরে যাই। আরেকদিন এসে না হয় আবার গল্প করা যাবে, বলেই পাশের ফ্ল্যাটের লোকজনদের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে এলো তিনজন। এসে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখতে পেল পুরো বাড়ি অন্ধকার। সাথী ভেবে নিল অন্ধকার হওয়াটাই স্বাভাবিক, কারণ সাথীরা বাইরে ছিল। সবুজ আর সাথীর শাশুর বাবারও ফিরতে আর একটু সময় বাকি, কারণ প্রতিদিন তারা সন্ধ্যের অনেক পরে বাড়ি ফেরে। ভেবেই সাথী ভিতরে ঢুকে এলো। সাথী ভিতরে ঢুকে আলো জ্বালানোর জন্য পা বাড়াতেই হঠাৎ করেই পুরো রুমে হরেক রকমের লাল, নীল, সবুজ বাতি জ্বলে উঠে আর সবাই মিলে একসাথে বলে উঠে, হ্যাপি বার্থডে টু ইউ সাথী। সাথী তো পুরি অবাক। সাথী ভাবতেই পারেনি এত বড় সারপ্রাইজ পাবে। তারপর আবার সাথীর বাবা, মা, ভাইও এসেছে, অথচ সাথী এসবের কিছুই জানে না। সবুজ এসে সাথীকে বলে উঠে, সরি গো মহারানী, কষ্ট দেওয়ার জন্য। আসলে সবাই মিলে প্ল্যান করেছিলাম যে তোমাকে এভাবে সারপ্রাইজ দেব, তাই রাতে তোমাকে উইশ করিনি, আর দিনেও ইগনো করেছিলাম। সাথী খুশিতে কেঁদে ফেলে আর বলে উঠে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো ভুলে গেছ। জি না মহারানী, একদম ভুলিনি। ওদের কথার মাঝেই সবুজের মা ওদের কাছে এসে সাথীকে বলে, রাগ অভিমান পরে ভাঙানো যাবে, আগে রেডি হয়ে এসে কেক কাটবি চল।
সবুজের মার কথা শুনে সাথী রেডি হওয়ার জন্য যেতে নিলেই সবুজের মা বলে উঠে, এই সাথী দাঁড়া একটু বলেই সাথীর সামনে এসে বলে চোখটা বন্ধ করতো একটু। কেন মা, কি হয়েছে? আহা, এত কথা বলিস কেন? যা বলছি তাই করতো আগে। শাশুড়ি মার কথা শুনে চোখ বন্ধ করে ফেলে সাথী। সাথী চোখ বন্ধ করার কিছু সময় পর ওই তাহিয়ান খান বলে উঠে, এবার চোখটা খোল। সাথী চোখ খুলতেই দেখতে পায় তাহিয়ান খান হরেক রকমের ছুরি দিয়ে ভরপুর একটা ছুরির ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথী চোখ খুলতেই তাহিয়ান খান বলে উঠে, এটা তোর গিফট। ছুরি দেখে সাথী খুশিতে লাফিয়ে উঠে। ছুরির ডালাটা হাতে নিয়েই তাহিয়ান খানের গালে একটা চুমু এঁকে দেয় সাথী। থ্যাংকু মা। সাথীর পাগলামি দেখে সবাই হেসে ওঠে। সবাই কম বেশি গিফট দেয় সাথীকে। সবুজ এসে একটা লাল টকটকে শাড়ি হাতে দিয়ে বলে, মহারানীর জন্য আমার তরফ থেকে ছোট গিফট। যাও তাড়াতাড়ি পরে রেডি হয়ে এসো। সারাদিন সাথীর মন খারাপ থাকলেও এখন যেন মনে হচ্ছে সবচেয়ে সুখী মানুষে। সবাই তাকে কত ভালোবাসে আর সে কিনা সারাদিন সবাইকে কি নাকি মনে করেছে। সাথী ভেবেছিল সবাই তার জন্মদিনের কথা ভুলে গেছে। সাথী রেডি হয়ে আসলে সবুজ সাথীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। লাল শাড়িতে সাথীকে বেশ সুন্দর লাগছে। সবুজকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সাথী বলে উঠে, এই মহারাজ মুখটা বন্ধ করেন, না হলে মশা ঢুকে যাবে। আর মুখটা বন্ধ করে চলেন, সবাই মিলে কেকটা কাটি। সাথীর কথা শুনে সবুজ বলে উঠল, হুম চলো। সবাই মিলে অনেক হই হুল্লোড় করে কেক কাটার পর্ব শেষ করে রাতের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করার পরে সাথীর বাবা মা চলে যাওয়ার সময় সাথীর শাশুড়ি মা তাহিয়ান খান এসে সাথীর বাবা মা ভাইয়ের হাতে একটা করে শপিং ব্যাগ গুজে দেয় আর বলে এটা তার তরফ থেকে তাদের জন্য উপহার। তাহিয়ান খানকে ব্যাগগুলো দিতে দেখে সাথীর মা বলে উঠে, শুধু শুধু এসবের কোনো প্রয়োজন ছিল না, বেয়ান ছিল তো আমি কি আমার বেয়ান বেয়াইকে উপহার দিতে পারবো না নাকি? তা পড়বেন। আচ্ছা তাহলে আসি, আপনারাও যাবেন আমাদের বাড়িতে। বলেই সাথীর বাবা মা বিদায় নিল ওখান থেকে। সাথীর মার কথা শুনে সবুজের আন্টি মনে মনে বলে উঠে, যত তো সব ডং, ভেবেই মুখ বাঁকা করে। সাথীর বাবা মা চলে যেতেই সবুজের আন্টি তাহিয়ান খানের উদ্দেশ্যে বলে উঠে, শুধু শুধু যেচে এতগুলো টাকা খরচা করার কি কোনো দরকার ছিল? কি দরকার ছিল তাদের যেচে উপহার দেওয়া? আপা তুই কিন্তু একটু বেশি বেশি করছিস। আমার সংসারে কি করব না করব সেটা আমি বুঝব, তুই এত টেনশন নিস না। ওহ, তার মানে তোর কেউ না, তাই না? আমি কিন্তু সেটা বলিনি আপা। হুম, বুঝি বুঝি। সাথীকে দেখিয়ে তারিন বলে উঠল, এই মেয়েটা আসতে না আসতেই তোর মাথা একদম ওয়াশ করে ফেলেছে। তাই এখন বড়দের কথা আর তোর ভালো লাগে না। আপা তুই সাথীর দোষ দিচ্ছিস কেন? আর ওই বা আমার মাথা ওয়াশ করতে যাবে কেন? শুধু সব সময় কেন খারাপ দিকটা ভাবিস? একটু কি সবকিছুর ভালোর দিকটা ভাবতে পারছিস না? তুই আবার এই মেয়েটার হয়ে সাফাই গাইছিস তাহি? তাহিয়ান খান মনে মনে ভাবব, তার বোন যদি তার বাড়ি থাকে তো সারাক্ষণ তার সংসারে একটা না একটা ঝামেলা লেগেই থাকবে। তাই খানিক ভেবেই তাহিয়ান খান বলে উঠল, তা আপা তুই এই খান থেকে কবে যাচ্ছিস? তুই এখানে? তাহিয়ান খানের কথা শুনে তারিন বলে উঠে, তার মানে তুই বলতে চাইছিস আমাকে চলে যেতে? শেষ পর্যন্ত এই মেয়েটার জন্য নিজের বোনকে তাড়িয়ে দিচ্ছিস? উহু, ভুল বললে আপা। এই মেয়েটার জন্য তোমাকে তাড়িয়ে দিচ্ছি না।
বরঞ্চ নিজের সংসারের ভালোর জন্য বলেছি কথাটা। নিজের ভালোকে না চায় আপা বলো? বোনের কথা শুনে তারিন রেগে গিয়ে বলে উঠে, এই মেয়েটাই সবকিছুর মূল। আজ এই মেয়েটার জন্য তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। তোর ভালো হবে না, কখনো দেখে নিস। বলেই রুমে গিয়ে নিজের ব্যাগ নিয়ে রাগে ফুলতে ফুলতে বাড়ি থেকে হনহন করে বেরিয়ে গেল। তারিন বোনকে চলে যেতে দেখে তারিন খান যেন হাঁফছে বাঁচল। যাক, এখন আর কোনো অশান্তি হবে না। সবুজের আন্টিকে চলে যেতে দেখে সাথী বলে উঠল, এটা কিন্তু ঠিক করলে না মা। এত কিছুর পরও বলছিস আমি ঠিক করিনি। আসলে মা, সে যেমনই হোক তবুও তো তোমার বোন, তাই এমনটা না করে বজিয়ে বলতেও পারতে। সবাইকে সবটা বোঝানো যায় না, বুঝলি? ওকে প্রশ্রয় দিলে দেখতি একদিন তোর আর আমার মাঝে ভুল বুঝাবুঝি হতো, আর এতে সংসারে অশান্তি হতো। কিন্তু আমি তা চাই না রে। আমি চাই সারা জীবন আমাদের বউ শাশুড়ির খুনসুটির বন্ধনটা অটুট থাকুক। শাশুড়ির কথা শুনে সাথী তাকে জড়িয়ে ধরে, ঠিক বলেছ মা, দোয়া করবে সারা জীবন এভাবেই যেন ভালো থাকতে পারি আমরা। 3 বছর পর তাহিয়ান খান খাবার হাতে ছোট্ট একটা প্রিন্সের পিছু পিছু ছুটছে। তাকে নানা প্রকারের গল্প বলে খাবার খাওয়াচ্ছে। সেই ছোট্ট প্রিন্সটা আর কেউ নয়, সবুজার সাথীর ছেলে ফারদিন আহমেদ সাদ। এর পিছু ছুটতে ছুটতে তাহিয়ান খানের অবস্থা নাজেহাল। আর তা দেখে সাথী মিষ্টি মিষ্টি হাসছে। সাথীকে হাসতে দেখে তাহিয়ান খান বলে উঠল, আমার এই হাল দেখে খুব মজা হচ্ছে তোর, তাই না? আমি তো বললাম খাবারটা আমি খাওয়াই। কিন্তু শুনলে না তো, কিনা নিজের সেকেন্ড লাইফ পার্টনারকে নিজেই খাওয়াবে। তো খাওয়াও আর বুঝো কত মজা। সাথীর কথা শুনে তাহিয়ান খান বলে উঠল, ই খবরদার, আমার পার্টনারকে একদম হিংসে করবি না। দিন দিন তুই কিন্তু হিংসুটে হয়ে যাচ্ছিস সাথী। হিংসুটে হব না তো কি করব, তুমি তো এখন আর আমাকে আদর করো না। যত তো আদর তোমার সেকেন্ড লাইফ পার্টনারকে দাও। তখনই সবুজ এসে বলে উঠল, দেখেছ মা, এতদিনে বুঝলে তাহলে আসলে কে বেশি হিংসুটে? তুমি নিজেই দেখো সাথী কত হিংসুটে। আর হিংসুটে কি হিংসুটে না বলে কিনা সব দোষ আমার ঘাড়ে চাপাতা। বলেই একটা নেকা সাজার ভাব নিল সবুজ। সবুজ আর সাথীর কথা শুনে সবুজের মা সবুজের ছেলে উদ্দেশ্য করে বলে ওঠে, দাদু ভাই, এসো তো এই দিকে চলো, আমরা এইখান থেকে চলে যাই, না হলে হিংসুটেদের সাথে থাকলে আমরাও হিংসুটে হয়ে যাব। তাহিয়ান খানের কথা শুনে সাথী নিকা কান্না করে বলে উঠল, দেখলে তো, এখন আর আমায় কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। সাথী তাহিয়ান খানের উদ্দেশ্যে করে বলে উঠল, কেউ যদি আমাকে বেশি বেশি আদর না করে তো তার সাথে আমার আড়ি থাকবই না, আমি আর তাদের বাড়ি। বলেই অভিমানের ফান করে গাল ফুলিয়ে ফেলল সাথী। সাথীর কথা শুনে তাহিয়ান খান হেসে হাত বাড়িয়ে কাছে ডাকতেই সাথী গিয়ে ঝাপটে ধরল। তা দেখে তাহিয়ান খান বলে উঠল, কেউ যদি আমাদের ছেড়ে যেতে চায় তো তার ঠ্যাং ভেঙে দেব। তাহিয়ান খানের কথা শুনে সবুজ সাথী দুজনেই শব্দ করে হেসে উঠল। বেঁচে থাকুক তাদের বউ শাশুড়ির খুনসুটিময় ভালোবাসা। সমাপ্তি।